আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনুজ্জামান সৈকত। আমি তোমাদের আইসিটি ইন্সট্রাক্টর, আইসিটি পড়াবো। তো তোমাদের আজকে থেকে যে আইসিটির প্লেলিস্টটা শুরু হবে, সেখানে আমরা আইসিটির যে ৬টা চ্যাপ্টার আছে এইচএসসির, ৬টা চ্যাপ্টারের ওয়ান শট এমসিকিউ গুলো সলভ করো। তো আজকে হলো প্রথম চ্যাপ্টার, যেটা হলো তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা বাংলাদেশ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই চ্যাপ্টারটা আমি নিব। আমি একটা ছোট পরিচয় দিয়ে নিই আমার। আমি মোহাম্মদ রুকনুজ্জামান সৈকত। পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সেকেন্ড ইয়ারে। তো ভাইয়ারা, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সরি কি হলো, হ্যাঁ প্রথম প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি? কোনটির অবদান সবচেয়ে বেশি হবে? তো অবশ্যই এটা হবে আমাদের যে অপশনগুলো আছে, রেডিও, টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার। অবশ্যই এখানে হবে আমাদের কম্পিউটারটা হবে। একটা ছোট্ট আমি একটু বাড়িয়ে নেই। ওকে, নেক্সট। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয়? আচ্ছা, টেলিযোগাযোগের মাধ্যমে সভা করা, এটা আমরা এখানে যে অপশনগুলো আছে, টেলিকনফারেন্স, এটা অ্যান্সার হতে পারে। টেলিকমিউনিকেশন, ভিডিও কনফারেন্স হতে পারে। ভিডিও চ্যাটিং হবে না, কারণ আমরা এখানে সভা করতেছি। ভিডিও চ্যাটিং মানে আমরা একজন আরেকজনের সাথে গল্প করতেছি, সেটাকে আমরা বলা হচ্ছে ভিডিও চ্যাটিং বলতেছি। কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে টেলিকনফারেন্স আর ভিডিও কনফারেন্সের মধ্যে যেকোনো একটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে এটা তোমরা কনফিউজ হতে পারো। তো টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্স, টেলিযোগাযোগের মাধ্যমে সভা করতেছি আমরা। সভা করাকে কি বলা হচ্ছে? আমরা এখানে টেলিকনফারেন্স বলতে পারবো, কারণ আমরা টেলিযোগাযোগ ইউজ করতেছি, অর্থাৎ এখানে টেলি থাকবে। আর কনফারেন্স মানে কি? সভা। সবার ইংরেজিতে টেলিকনফারেন্স। এটার অ্যান্সার হবে আমাদের ক। পরের প্রশ্ন, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? অর্থাৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি, যন্ত্রপাতির এখানে মানে কি? এখানে বলা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। আচ্ছা, তো হার্ডওয়্যারকে চালানোর জন্য আমাদের কি লাগে? হার্ডওয়্যারকে চালাতে হলে আমাদের সফটওয়্যারের প্রয়োজন হয়। আর সফটওয়্যার যদি প্রশ্ন জিজ্ঞেস করতো যে সফটওয়্যারকে চালাতে কি দরকার হয়, তখন আমরা অ্যান্সার দিতাম হার্ডওয়্যার। তো যেহেতু এখানে আমাকে হার্ডওয়্যারকে চালাতে হবে, এই কারণে আমরা এখানে দিচ্ছি সফটওয়্যার অ্যান্সার দিচ্ছি। পরের প্রশ্ন, রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে? অবশ্যই এখানে কি হবে? অনলাইন চ্যাটিং তো হবেই না, টেলিকনফারেন্সও হবে না, কারণ এখানে আমরা টেলিকনফারেন্সের মাধ্যমে সভা করি। ভয়েস কল, এখানে আমরা অ্যান্সার দেবো হলো ভিডিও কনফারেন্স। কারণ কি? আমাদের যে রোগীগুলো আছে, আমরা যে গ্রামের যে রোগীগুলো থাকে, তারা ভালো ডাক্তার দেখাইতে পারে না। তারা কি করে? আমাদের শহরের যারা ভালো ভালো ডাক্তার আছে, তারা ভিডিও কলের মাধ্যমে রোগীর সাথে সরাসরি কথা বলে তাদের রোগ সম্পর্কে ভালোভাবে জ্ঞান দিতে পারবে, পরামর্শ দিতে পারবে। তো এটা অ্যান্সার হবে ভিডিও কনফারেন্স। পরের প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রচার হয়েছে? তো এখানে যে অপশনগুলো আছে সবগুলোই ব্যাপক প্রচার হয়েছে, কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কম্পিউটার। কারণ আমাদের যে বর্তমানে কাজগুলো আছে, সবগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি। পরের প্রশ্ন হলো, তথ্য প্রযুক্তি বলতে মূলত কি বোঝায়? আচ্ছা, প্রযুক্তি মানে, তথ্য প্রযুক্তি মানে কি বোঝাচ্ছে? আমরা তথ্যগুলোকে কি করি? ডেটা কি করি? ডেটা আমরা কালেক্ট করি কোথাও থেকে, সেটা আমরা কোথাও সেভ করে রাখি, এবং পরবর্তীতে যখন আমরা ইউজ করব বা কোনো কাজ করব, তখন সেই ডেটাগুলোকে আমরা প্রসেস করি। প্রসেস করার পরে আবার ইউজ করি। তো এই যে সিস্টেমটা হচ্ছে, এই সিস্টেমটাকে বলতেছি আমরা তথ্য প্রযুক্তি। তো আমরা কি করব? তথ্য রাখতেছি, রাখা এবং ব্যবহার করা। এই যে প্রযুক্তিটাকে, সেটাকে আমরা বলতেছি তথ্য প্রযুক্তি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, পরের প্রশ্ন, কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে? কোনটা আবিষ্কারের ফলে বলো তো ভাইয়া? এটা হবে কম্পিউটার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার যখন থেকে আবিষ্কার হয়েছে, তারপর থেকেই আমাদের নানান ধরনের যে আবিষ্কার, উদ্ভাবন, যাই বলে না কেন, সবকিছু খুবই ত্বরান্বিত হয়েছে, প্রসার ঘটেছে। অ্যান্সার হবে কম্পিউটার। পরের প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি করে? আচ্ছা, এটা অপচয় কমায়। হ্যাঁ, অপচয় অবশ্যই কমায়, কারণ এটা আমাদের খুবই যেকোনো কাজকেই ইজি করে দিচ্ছে অনেকটা। এরপরে শারীরিক শ্রম বাড়ায়? না, এটা কমায় হবে। ব্যয় বৃদ্ধি পায়? না, এটাও কি হবে? ব্যয় কমায়। মানুষের মেধা ব্যবহারের ক্ষমতা কমায়? না, এই যে কমাইটা আছে এটা ভুল। তাহলে এটা আমাদের ভুল। অ্যান্সার কোনটা হচ্ছে? অপচয় কমায়। পরের প্রশ্ন, ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা কি করতে পারে? এরা কি করবে? একে অপরের ছবি দেখতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। এটা সঠিক। প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য শুনতে পায়। হ্যাঁ, এটাও সঠিক। প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য শুনতে পায়।
নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে। এখ এখন এখানে চিঠিপত্র বলতে কি বোঝাচ্ছে? চিঠিপত্র যদি আমরা মেসেজ বলতাম তাহলে এটা অ্যান্সার ঠিক হতো। কিন্তু এখানে মেসেজ বলছে না। এখানে বলছে কি চিঠিপত্র। তো এই কারণে এটার অ্যান্সার হবে না। তাহলে আমরা কোনটা অ্যান্সার বলতে পারি? আমরা বলতে পারি ১ ও ২ অ্যান্সার হবে আমাদের ক। ঠিক আছে ভাইয়া? আচ্ছা পরেরটা। চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবহার জনপ্রিয়। কারণ কি? এর কারণ কি? আমরা যারা অনলাইনে কাজ করি বা যেকোনো জায়গাতেই কাজ করি না কেন, সবার কাছে ইন্টারনেট অনেক একটা ফেভারিট একটা জিনিস। তোমার কাছেও ফেভারিট, আমার কাছেও ফেভারিট। কেন ফেভারিট? কারণ কি? যাতায়াত খরচ কম হয়। হ্যাঁ, অবশ্যই কম হয়। কম হওয়ার কারণ কি? কারণ এই যে স্লাইডটা বানিয়েছে ভাইয়া, স্লাইডটা কিন্তু আমি বানাই নাই। স্লাইডটা আরেকজন বানিয়েছে। তো সে কি করেছে? সে কি আমার এই যে অফিসে এসে বানিয়েছে? না। সে তার বাসায় বসে বানিয়েছে। তো তার যদি এই স্লাইডটা অফিসে এসে বানাতে হতো, তাহলে তার কি হতো? অবশ্যই তার যাওয়া আসার খরচটা হতো না? সে তো আর এখানে থাকছে না। যাওয়া আসার খরচ হতো। এরপর তার যে যাওয়া আসার সময়টা, সেই সময়টা নষ্ট হতো। কিন্তু ইন্টারনেটের কারণে সে কি করতে পারছে? আমি যদি তাকে কোনো একটা ভাবে এই ফাইলটা দিয়ে দেই ইন্টারনেটের মাধ্যমে, সে তার কম্পিউটারে ইচ্ছামত কাজ করতে পারবে। অতিরিক্ত উপার্জন করা যায়। হ্যাঁ, এটাও সঠিক। সময়ের সাশ্রয় হয়। হ্যাঁ, এটাও সঠিক। কারণ এটা অনেক ইজিলি কাজ করতে পারে। তো সবগুলো সঠিক। অ্যান্সার হবে আমাদের ঘ। পরের প্রশ্ন, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? এইটা তো ভাইয়া মুখস্থ। একদম ঠাডা মুখস্থ। এটা কেন মুখস্থ হবে? মার্শাল ম্যাকলুহান হবে অ্যান্সার। পরেরটা, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? আচ্ছা, এই প্রশ্নের কিছুটা কনফিউজিং লাগতে পারে তোমাদের কাছে। ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থান এটা ই-কমার্সও মনে হতে পারে, আবার মনে হতে পারে আউটসোর্সিং। এখন ই-কমার্স আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্যটা কি ভাইয়া? ই-কমার্স আমরা কি করি? আমরা কোনো একটা বিজনেস চালাই। সেই বিজনেসের আমরা পণ্য বিক্রয় করি, ক্রয় করি, কাস্টমারের সাথে কথা বলি। এটাকে আমরা বলতেছি হলো ই-কমার্স। আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং হলো আমি ঘরে বসে আমার নিজের ইচ্ছা মতো ফ্রিলি যেকোনো টাইমে ক্লায়েন্টের যেকোনো কাজ করে দিতে পারি। সেই ক্লায়েন্টটা হতে পারে আমার নিজের দেশের অথবা বাইরের কোনো দেশের। তো এই যে আমি ঘরে বসে বিদেশের বা বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। তো এটাই হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে বলা হচ্ছে আমাদের আউটসোর্সিং। ই-কমার্স অ্যান্সার হবে না ভাইয়া। পরেরটা, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আমাদের কি বললাম একটু আগে যে আমি ফ্রিলি যেকোনো টাইমে কাজ করতে পারবো। তো এটা অ্যান্সার হবে স্বাধীনভাবে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করা। তো অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে গ নম্বরটা। পরেরটা, গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি? আচ্ছা, গ্লোবাল ভিলেজটা কি জিনিস? এই যে আমরা মনে করো যে তোমার কোনো ভাই বা বোন, বড় ভাই বা বড় বোন, সে এখন বাইরে আছে। বাইরে যেকোনো দেশে আছে। তো তুমি তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করো? হয় ফোনে তুমি ভিডিও কল দাও বা ফোনে কল দাও। যেভাবেই হোক কল তো দাও, দিচ্ছ। কিন্তু এটা কিভাবে হচ্ছে? ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। আমাদের যদি এই ইন্টারনেটটা না থাকতো, তাহলে আমরা কল্পনা করতে পারি যে আমাদের প্রাচীনকালে যারা যেভাবে চিঠিপত্র আদান-প্রদান হতো, অনেক সময় লাগতো। যেমন আমি যদি এখান থেকে দূরে কোথাও একটা চিঠি দেই, ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ লেগে যায় সময়। কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে কি হয়? আমি সেকেন্ডের মাধ্যমে এখান থেকে পৃথিবীর অপর যেকোনো প্রান্তে মেসেজ দিতে পারতেছি। তো এটার অ্যান্সার কি হবে? অবশ্যই এটা হবে ইন্টারনেট। পরের প্রশ্ন ভাইয়া, বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কযুক্ত? আচ্ছা, বিশ্বগ্রাম ধারণার সাথে কোনটি যুক্ত? ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, এটা অ্যান্সার হবে। কারণ কি? আমার যদি ইন্টারনেট ব্যবস্থাটা নাই থাকতো, তাহলে আমি কনট্যাক্টটা করতাম কিভাবে? আমার তো একটা মিডিয়াম দরকার, তাই না? তুমি আম এখান পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছ। কিভাবে যাচ্ছ? যদি ফিজিক্যালি চিন্তা করো, তাহলে তুমি বাসে যাচ্ছ বা ট্রেনে যাচ্ছ। কিন্তু তুমি যদি ভার্চুয়ালি কনট্যাক্ট করো, সেক্ষেত্রে তুমি ইন্টারনেট ইউজ করতেছো। তো তোমার যদি এই ইন্টারনেটটা ভালোভাবে কাজ না করে, তুমি কি কনট্যাক্ট করতে পারবো ভাইয়া? পারবা না। তাহলে অ্যান্সার কোনটা হবে? ইন্টারনেটটা। পরের কোনটা হবে? কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কি করতে হবে? আচ্ছা, বিজ্ঞাপন তোমরা তো দেখছো অনেকে যখন বাইরে যাওয়া আসা করো, নানা রকম ব্যানার, ফেস্টুন দেখতে পাও নানান প্রোডাক্টের। তো তারা কি করে? আমরা যদি এখন ওই এরিয়ায় থাকি, তাহলেই কেবলমাত্র ওই ব্যানার ফেস্টুনটা দেখতে পারবো। ওই এরিয়ায় থাকা হয় বা চলাফেরা করার জন্য যে
আমরা এরিয়াটা থাকি সে হয়। কিন্তু আমি যদি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে সবাইকে এভাবে ফিজিক্যাল ফেস্টুন, ব্যানার ইউজ করা পসিবল? অবশ্যই না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারি। কিভাবে ছড়িয়ে দিতে পারবো? ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারি। ওয়েবসাইটে দিলে কি হবে? আমরা যেকোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটে যদি অ্যাক্সেস করতে পারি, ওই ওয়েবসাইটের মধ্যে আমরা বিজ্ঞাপন দিতে পারবো। ঠিক আছে ভাইয়া? পরের প্রশ্ন। বিশ্বকাপের মেরুদণ্ড কোনটি? অবশ্যই কি কানেক্টিভিটি হবে। কারণ কি? আমার মধ্যে যদি কানেক্টিভিটি না থাকে, আমি বিশ্বকাপটা তৈরি করব কিভাবে? তাই না? পরেরটা। কোন মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করতে পারে? আচ্ছা, ভিডিও চ্যাট করার মাধ্যম জিজ্ঞাসা করেছে। কোন মাধ্যম হবে? আমরা জানি কি ইউটিউবে আমরা ভিডিও শেয়ার করি। আমরা ভিডিও শেয়ার করি। কিন্তু আমরা কি ভিডিও কলে কথা বলতে পারি? না। টুইটারেও আমরা ভিডিও কলে কথা বলতে পারি না। মাই স্পেসেও পারি না। আমরা পারি কোথায়? স্কাইপিতে। অবশ্যই আমাদেরকে স্কাইপের নাম শুনে থাকতে পারো। পরেরটা। www.khanacademy.org এটা কি ধরনের ওয়েবসাইট? অনেকে তো জানো যে খান একাডেমি নামের একটা ওয়েবসাইট আছে বা ইউটিউব চ্যানেল আছে। সেখানে নানান কিছু নিয়ে শিক্ষামূলক ভিডিও দেওয়া হয়, শিক্ষামূলক তথ্য থাকে। তো এটার অ্যান্সার কি হবে? শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট হবে ভাইয়া। পরেরটা কি? বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? আচ্ছা, এটার অ্যান্সার কি বলে দেওয়া লাগবে? না, এটা তোমরা সবাই জানো, সবাই এটা ইউজ করতেছে। সেটা হলো আমাদের কি? ফেসবুক। ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। আচ্ছা, পরেরটা হলো দেশের অর্থনৈতিক চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে? আচ্ছা, আউটসোর্সিং এর কথা মনে আছে ভাইয়া? আউটসোর্সিং আমরা কি হতো? আমরা ঘরে বসে কাজ করতাম, বিদেশি ক্লায়েন্টের বা অন্য এরিয়ার ক্লায়েন্টের কাজ করতাম। তো এটার অ্যান্সার কি হবে? আউটসোর্সিং। আমার যদি আউটসোর্সিং যত বেশি ছড়িয়ে যেতে পারবো, আমার ওই এরিয়ার ফিনান্সিয়াল যে কন্ডিশনটা সেটা তত ভালো হবে। পরেরটা। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের আছে, অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে? আচ্ছা, তোমরা যারা এখন কলেজে আছো, তো সবাই তো তোমরা ফ্যামিলির সাথে থাকো না, অবশ্যই বাইরে থাকো। তো তোমরা ফ্যামিলি থেকে কিভাবে টাকা নাও? অবশ্যই ফিজিক্যালি টাকা নাও না। তো আমরা এই যে টাকা আদান প্রদান করতে পারি, এটা কিভাবে করতে পারি? আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারি, এবং এটা রিসেন্টলি অনেক রিলায়েবল একটা মাধ্যম হয়ে উঠেছে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। সেটা হলো ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি? আচ্ছা, ই কমার্স কোনগুলো? আমরা অনলাইনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পারি বর্তমানে। অনলাইন ওয়েবসাইট আছে, অনেক ফেসবুক পেজ আছে যেগুলো অনলাইনে ব্যবসা কার্যক্রম চালায়। তারা কি করে? তারা অনলাইনে নানান ধরনের প্রোডাক্ট বিক্রি করে, আমরা ক্রয় করি। তো এই যে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা, ক্রয় করা, এটাকে বলা হচ্ছে ই কমার্স। এখন প্রশ্ন হলো ই কমার্সের অন্তর্ভুক্ত কোনটি নয়? তো আচ্ছা, প্রথমে আমরা সরবরাহ দেখি। সরবরাহ, তারা কি প্রোডাক্ট সরবরাহ করে? হ্যাঁ, তো তারা করে। লেনদেন, তারা লেনদেন করে? হ্যাঁ, লেনদেনও করে। প্রচার করে? হ্যাঁ, তারা অ্যাড দেয়, প্রচার করে। তো আমাদের ই কমার্সের অন্তর্ভুক্ত কোনটি হচ্ছে না? সেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন। কারণ আমরা বিজ্ঞাপন যে পার্টটা, সেটা ই কমার্সের অন্তর্ভুক্ত না। পরেরটা, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? আচ্ছা, আউটসোর্সিং এর মার্কেট প্লেস কোনটা? যেখানে আমরা আউটসোর্সিং এর ক্লায়েন্ট এবং বায়াররা কাজ করে, সেটাকে আমরা বলতেছি আউটসোর্সিং এর মার্কেট প্লেস। সেগুলো কোনটা হবে? টুইটার না, ফেসবুক না, গুগল না। কারণ এগুলা সবই অন্য কোনো পারপজে আমরা এই ওয়েবসাইট গুলো ইউজ করি। ওডেক্স হলো আমাদের একটা আউটসোর্সিং প্ল্যাটফর্ম যেখানে আমরা কাজ করে থাকি, এবং এটার বর্তমান নাম হচ্ছে আপওয়ার্ক। তোমরা অনেকে আপওয়ার্কের নাম শুনে থাকবে, এটা হচ্ছে আপওয়ার্ক। তাহলে অ্যান্সার হচ্ছে ওডেস্ক। আচ্ছা, পরেরটা, ই কমার্সের সুবিধা কোনটি? আচ্ছা, ই কমার্সের সুবিধা কোনটি বলতে পারি আমরা? বিজ্ঞাপন ও বিপণন না, আইন প্রণয়ন জটিলতা, লেনদেনের নিরাপত্তা, পণ্যের গুণগত মান যাচাই। আচ্ছা, ই কমার্সের মাধ্যমে তো আমরা অনলাইনে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করি, তাই না? তো আমরা যারা অনলাইনে প্রোডাক্ট কিনি, তারা কি আমরা ফিজিক্যালি সেই প্রোডাক্টটা দেখতে পারি যে সেটা কিরকম? আমরা যেমন ফিজিক্যালি কোথাও কোনো দোকানে গেলে
আমরা সেই যেটা কিনবো আরকি, সেটা আমরা হাতে পরখ করে দেখতে পারি বা চোখ দিয়ে দেখতে পারি সেটা অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে। কিন্তু অনলাইনে আসলে সেটা আমরা দেখতে পারি না। তো এটা অ্যান্সার হবে না। লেনদেনের নিরাপত্তা। তোমরা অনেকেই জানো যে এখন Facebook এ বা কোনো প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই যে আমরা নানা ধরনের ফ্রড কেস দেখতে পাই। আমরা অনলাইনে টাকা-পয়সা হাতায় নিচ্ছে বা ভুয়া তথ্য দিচ্ছে সেগুলা। তো এটাও অ্যান্সার হবে না। আইন প্রণয়ন জটিলতা, এটা নামের মধ্যেই জটিলতা আছে। তাহলে এটা সুবিধা কিভাবে হচ্ছে? এটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? বিজ্ঞাপন ও বিপণন। তাহলে এটা আমরা খুব সহজেই কাজ করতে পারি। পরেরটা। আচ্ছা, এটা একটা হলো এমসিকিউ বৃশ্বগ্রাম বলতে কি বোঝায়? এটা বিশ্বগ্রাম বলতে কি বোঝাচ্ছে? আমরা বিশ্বগ্রাম সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া আছে। তো কি বলতে পারি? রিয়েল টাইম সেবা বিনিময়। হ্যাঁ, আমরা টাইম টু টাইম সেবা বিনিময় করতে পারি। তারপরে হলো তথ্য ও বিনোদনের সহজলভ্যতা। হ্যাঁ, এটাও সঠিক। বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক না, এটা সঠিক না। এখানে কি বলছে দেখো, বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক। বিশ্বের নানান দেশে নানান রকম গ্রাম থাকতে পারে। তাদের মধ্যে কি তাদের ফিজিক্যালি কোনো সম্পর্ক আছে? না। এটা অ্যাকচুয়ালি বিশ্বের গ্রামসমূহের যে নামটা সেটা বোঝায় না। সেটা কি বলছে? আমাদের যেকোনো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে সহজে যোগাযোগটা সেটাকে আমরা বলতেছি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে ১ ও ২ মানে ক নম্বরটা। পরেরটা। হারবার্ট মার্শাল ম্যাকলুহানের বিখ্যাত গ্রন্থের নাম কি? আচ্ছা, এই যে মার্শাল ম্যাকলুহান লোকটা আছে, এই লোকটা কি করছিল? আমাদের বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিয়েছিল। তো বিশ্বগ্রাম সম্পর্কে যেকোনো বইটা তিনি লিখছেন। এখানে একটা দেখো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো কখনোই বিশ্বগ্রামের মধ্যে পড়ে না। তো এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কোনটা ভাইয়া? অ্যান্সার হবে বাকি দুইটা। তাহলে অ্যান্সার হবে ক। পরেরটা। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান কোনটা? আচ্ছা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে আমাদের লাগে হলো কানেক্টিভিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট। ডেটা অবশ্যই লাগে, সফটওয়্যারও লাগে। তো আমাদের ৩ টাই লাগতেছে। আমাদের অ্যান্সার হবে ঘ। ক্লিয়ার ভাইয়া? পরেরটা। টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কোনটি? আচ্ছা, টেলিমেডিসিন সেবার মাধ্যমে কি বোঝাচ্ছে আমাদের? আমরা কিন্তু এটা আগে পড়েছি। পড়েছি না? টেলিমেডিসিনে কি করে? কোথাও কোনো গ্রামের মধ্যে যদি কোনো রোগী থাকে, সেই রোগীরা আমাদের শহরের বা দূরের কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারে এবং সেটা কিভাবে করতে পারে? সেটা ভিডিও কলের মাধ্যমে হতে পারে, সেটা ভয়েস কলের মাধ্যমে হতে পারে। তো সরাসরি দেখা না করলে আমরা এভাবে করতে পারি। অ্যান্সার কি হবে এটা? বিশেষজ্ঞ চিকিৎসক, হ্যাঁ, অবশ্যই একটা চিকিৎসক দরকার। কারণ চিকিৎসক না থাকলে পরামর্শটা দিবে কে? রোগ নির্ণয় কেন্দ্র না। এটা আমাদের সেন্টারের দরকার হয় না। এটা অ্যাকচুয়ালি দরকার হয় না এবং দরকার হয় কি বিষয়টা নেটওয়ার্ক। আমাদের নেটওয়ার্ক দরকার হয়। কারণ নেটওয়ার্ক ছাড়া চলতে পারবো না। অ্যান্সার কি হবে? ১ এবং ৩, যেটা হবে আমাদের খ নম্বরটা। পরেরটা। আচ্ছা, দূরশিক্ষা দূরশিক্ষা ব্যবস্থায় মাধ্যমে ছাত্রছাত্রীরা কি করে? বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে? হ্যাঁ, পারবে। বিভিন্ন ধরনের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, এটাও পারবে। শিক্ষকদের দেওয়া লেকচার ওয়েবসাইটে দেখতে পারবে? হ্যাঁ, এটা পারবে। তাহলে দূরশিক্ষা বলতে কি বলছে আমাদের? যারা অনলাইনের থেকে শিক্ষা নিচ্ছে, এই যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা এটা তোমাদের বাসায় বসে দেখতেছো বা মেসে বসে দেখতেছো। এটা কিন্তু একটা দূরশিক্ষার অংশ। অ্যান্সার হবে আমাদের ঘ। পরেরটা, অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষকগণ ক্লাস নিতে পারেন। কিসের মাধ্যমে নিতে পারেন? টেলিভিশনের মাধ্যমে ক্লাস নিতে পারেন, ফ্যাক্স মেশিনের মাধ্যমে নিতে পারেন না। ফ্যাক্স মেশিনের মধ্যে নেওয়া যাবে। ফ্যাক্স কি মেশিন? ফ্যাক্স হলো আগেকার দিনে ইউজ করা হতো যে আমরা বর্তমানে কি করি? টেক্সট মেসেজ পাঠাই না? টেলিগ্রাফ ফ্যাক্স মেশিন এরকম একটা টেক্সট মেসেজ জেনারেট করতো, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য। মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারি? হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসতেছে? অ্যান্সার হলো ১ এবং ৩। তোমরা কনফিউশন পড়তে পারো যে টেলিভিশনের মাধ্যমে কিভাবে? টেলিভিশনের মাধ্যমে কিভাবে হতে পারে? তোমরা করোনার সময় দেখতে পারবা যে আমাদের বিটিভিতে আ কিছু টিচার এসে পড়াতেন। তো আমরা হয়তো সরাসরি প্রশ্ন করতে পারতাম না। কিন্তু আমরা তো পড়তে পারতাম, তাই না? কোন একজন টিচার টেলিভিশনের সামনে এসে পড়াচ্ছেন, আমরা সেটা পড়তেছি। তো এটাও একটা মাধ্যম হতে পারে। তো এটার অ্যান্সার টেলিভিশন হবে অবশ্যই। পরেরটা কি হবে?
আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা কোনটা? আমরা এই যে ফিজিক্যালি স্কুল কলেজে যাচ্ছি, সেখানে টিচার আমাদের সামনাসামনি পড়াচ্ছে, এটা হলো প্রচলিত শিক্ষা ব্যবস্থা। নতুন কি হচ্ছে? ভার্চুয়াল হচ্ছে, হ্যাঁ, আমাদের অনলাইনে ক্লাস নেয়, ইন্টারনেট ভিত্তিক, মাল্টিমিডিয়া ভিত্তিক। এই ৩ টাই আমরা নিচ্ছি বর্তমানে। তো ৩ টাই সঠিক অ্যান্সার হবে। পরেরটা, কর্মক্ষেত্রে বর্তমানে কি ঘরে বসেই কাজ পাওয়া যায়? হ্যাঁ, আমরা দেখছি আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে কাজ পাওয়া যায়। ইন্টারনেট সুবিধা নেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই নেওয়া যায়। বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের সুবিধা নিতে পারি। আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। বাইরের আমাদের যাতায়াতের খরচ লাগতেছে না, যাতায়াতের সময় লাগতেছে না। তো এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের ঘ। পরের প্রশ্ন। মঈন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ইন্টারনেট ব্যবহার করেন তিনি এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করেন। ২ টা তথ্য মনে রাখতে হবে। তাহলে উদ্দীপকে প্রদত্ত প্রযুক্তির ব্যবহার কর্মক্ষেত্র ছাড়াও আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রযুক্তির কথা বলছে ভাইয়া। তো প্রযুক্তির কথাটা আমরা কই থেকে পাইছি? ইন্টারনেট থেকে পাইছি। তাহলে ইন্টারনেট আরো কোন, কোন ক্ষেত্রে ইউজ করা যায় সেটা জিজ্ঞেস করছে। শিক্ষার ক্ষেত্রে ইউজ করি, হ্যাঁ। গোয়েন্দা নজরদারিতে ইউজ করি, এটাও সঠিক। সামাজিক যোগাযোগে আমরা ইউজ করি, যেমন Facebook, Twitter, WhatsApp, এগুলো ইউজ করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার সরি, কোনটা? ঘ। মঈন সাহেবের তথ্য প্রযুক্তি ব্যবহারের কোন ধরনের কার্যক্রম? আচ্ছা, তিনি যে প্রযুক্তিগুলো ইউজ করতেছেন, সেগুলো আমরা কি বলছেন? কোন ধরনের কার্যক্রম? সেটা বলছেন। তাহলে এটা হলো ইতিবাচক। হ্যাঁ, আমরা অবশ্য ভালো কাজে ব্যবহার করি, কার্যকরী। এটা কাজ করে, সময়োপযোগী। এটা বর্তমানে অনেক বেশি ইউজ করা হয় এবং এটা অনেক টাইম এফিশিয়েন্ট করে। অ্যান্সার সবগুলো সঠিক। সরি। আচ্ছা, আরেকটা প্রশ্ন। ডক্টর রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আচ্ছা, তিনি শহরে অবস্থান করেন এবং তিনি চিকিৎসা সেবা দেন কোথায়? গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে। তো এটা কোনটা হবে ভাইয়া? এটা হবে আমাদের টেলিমেডিসিন। সরি, এটা হলো আমাদের টেলিমেডিসিন। তিনি তার বন্ধু রতনের আবেদনে টেলিমেডিসিন ব্যবহার করে রোগীর চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তাহলে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়ার প্রক্রিয়াটি কি? আমরা ভিডিও কনফারেন্স, হ্যাঁ, তিনি ভিডিও কলে এটা দিতে পারেন। টেলিমেডিসিন, হ্যাঁ, এটাও তিনি পারেন। ইমেইল, ইমেইল আমরা এখানে উত্তর হিসেবে নিব না। কারণ কি? আমরা যেহেতু ভিডিও কনফারেন্স এবং টেলিভিশন মাধ্যমে দিচ্ছি, তো সরাসরি কথা বলার যেটা ভিডিও কলে, সেটা অবশ্যই ইমেইলের চেয়ে বেটার। তো আমরা অ্যান্সার হিসেবে নেব কোনটা? ১ এবং ২, অর্থাৎ কটা। পরের প্রশ্ন। আচ্ছা, আমাদের নতুন টপিক হলো ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সরি, ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো উপকারী বিজ্ঞান ভিত্তিক কল্পনাকে কি বলা হয়? এটা অবশ্যই কি ভার্চুয়াল রিয়েলিটি হবে, ভার্চুয়াল ওয়ার্ল্ড হবে না। এটা অনেক সময় কনফিউশন লাগতে পারে। কারণ কি বলছে? বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো উপকারী বিজ্ঞান ভিত্তিক কল্পনা। বিজ্ঞান ভিত্তিক কল্পনা যখনই বলবে, তখনই তোমার বলবো এখানে VR বা ভার্চুয়াল রিয়েলিটির কনসেপ্টটা এখানে আসতেছে। পরেরটা, কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? আচ্ছা, কোন তত্ত্বের উপরে? আচ্ছা, কোন তত্ত্বের উপরে? এটা যখন বলবো তখন বলবে সিমুলেশন তত্ত্ব, সিমুলেশন কনসেপ্ট। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি আমরা কি করি? তথ্য আদান-প্রদান করি? করি, কিন্তু পার্শিয়ালি করি। বাস্তব জগতের বিচরণ না। আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কাল্পনিক জগতে বিচরণ করি ভাইয়া। কৃত্রিম জগতে প্রবেশ, হ্যাঁ। এটাও কি হবে? না। কাল্পনিক জগতে বিচরণ হবে অ্যান্সার। অনেকে এটা অ্যান্সার দিতে পারো, কিন্তু এটা ভুল। এটা হবে না। কোনটা হবে? কাল্পনিক জগতে বিচরণ হবে। পরের প্রশ্ন ভাইয়া, ভার্চুয়াল রিয়েলিটির জন্য হাতে যে যন্ত্রটি পড়তে হয় তা কি? আচ্ছা, হাতে যেহেতু বলছে, এনে ডাটা গ্লোভ। গ্লোভ আমরা কই পড়ি? হাতেই তো পড়ি, তাই না?
তাহলে অ্যান্সারটা আসছে এটার মধ্যেই। অ্যান্সার হবে এটা। হেডসেট আমরা মাথায় পরি, বডি স্যুট আমরা পুরো বডিতে পরি, HMD অন্য কিছু। আচ্ছা, সাধারণত ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো কোনটা? ভার্চুয়াল রিয়েলিটি যেটা সেটা আমরা কেমনে ইউজ করি? আমরা আমাদের আশেপাশের যে পরিবেশটা আছে সেরকমই দেখি, কিন্তু সেটা হলো কাল্পনিক হয়। আমরা আশেপাশে কি দেখি? আমরা দেখি হলো 3D বা 3 ডাইমেনশনাল বস্তু। ভার্চুয়াল রিয়েলিটিও আমরা সেটাই দেখি বা 3D দেখি। এটা অ্যান্সার হবে ত্রিমাত্রিক। আচ্ছা, পরের প্রশ্ন, কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? আমরা কোনটি ইউজ করি? ত্রিমাত্রিক সিমুলেশনটা ইউজ করি। আচ্ছা, বিশেষ হেলমেট, বিশেষ পোশাক ও বিভিন্ন যন্ত্রপাতি সমূহ যুক্ত করে আমরা কি করি? ভার্চুয়াল রিয়েলিটি নিয়ন্ত্রিত পরিবেশ উপলব্ধি করতে, হ্যাঁ, এটা আমরা ইউজ করি। ভার্চুয়াল রিয়েলিটির অনুভূতি রপ্ত করতে, হ্যাঁ, এটাও করি। ভার্চুয়াল রিয়েলিটির ঝুঁকি হতে মুক্ত থাকে, না, এটা সঠিক না। কারণ আমরা এখানে কি বলছে, আমরা ভার্চুয়াল রিয়েলিটি যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলা কেন ইউজ করি? আমরা তো এটা করতে ইউজ করি না। আমরা ভার্চুয়াল রিয়েলিটির ঝুঁকি হতে মুক্ত থাকতে এটা ইউজ করি না। আমরা ইউজ করি উপরে যে দুটা বলছে সেটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক। পরেরটা, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ কি করে? কাজ কম করতে পারে? না ভাইয়া, ভার্চুয়াল রিয়েলিটির কাজ এটা না। তাহলে এটা অ্যান্সার হবে না। বাস্তবতা বিবর্জিত হয়ে উঠতে পারে, হ্যাঁ, এটা সঠিক। একজন মানুষ যদি অতিরিক্ত পরিমাণে VR সেট বা ভার্চুয়াল রিয়েলিটি সেটের মধ্যে হারিয়ে যায়, তাহলে তার পক্ষে বাস্তবতা বিবর্জিত হয়ে উঠতে পারে, বাস্তব থেকে দূরে থাকতে পারে। পরেরটাও সঠিক, মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে, হ্যাঁ, সে মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে গ, 2 এবং 3। পরেরটা কি? ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায়? আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি আমরা কই ইউজ করতে পারি? সামরিক ক্ষেত্রে, হ্যাঁ। তোমরা হয়তো ড্রোনের কথা খেয়াল করে মনে আছে তোমার, ড্রোন আমরা কই থেকে ইউজ করি? তো ড্রোনের তো একজন অবশ্যই পাইলট আছে। তো বর্তমানে যেটা সবচেয়ে অনেক বেশি জানি আমরা, ইরান আমেরিকা যুদ্ধ যেটা, সেখানে আমরা অনেক বেশি ড্রোনের ইউজ দেখতে পাচ্ছি। তো ড্রোন গুলো চালাচ্ছে কই থেকে? ড্রোন গুলো চালানোর জন্য একটা নির্দিষ্ট আমরা পরিবেশ থাকে, সেই পরিবেশে একটা নির্দিষ্ট ড্রাইভার থাকে। সেই ড্রাইভার কি করবে? একটা হেডসেট ইউজ করবে, একটা জয়স্টিক ইউজ করবে, সেটা ইউজ করেই সে অনেক দূর থেকেই সে ড্রোনটা চালাতে পারবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক ক্ষেত্রে VR ইউজ হচ্ছে, প্রশিক্ষণেও ইউজ হচ্ছে। এখন যারা আমাদের ড্রাইভার আছে উন্নত বিশ্বে আমরা দেখতে পারি যে সরাসরি ফিজিক্যালি ড্রাইভিংটা শুরুতেই না দিয়ে আমরা VR সেটের মাধ্যমে ড্রাইভিংটা শিখতে পারি। হ্যাঁ, তাহলে চিকিৎসা ক্ষেত্রেও ইউজ করতে পারি। আমরা যারা ডাক্তার আছে, আমাদের ডাক্তারের প্রশিক্ষণের জন্য VR সেট ইউজ করে আমরা সরাসরি প্রশিক্ষণ দিতে পারি। অ্যান্সার হবে আমাদের ঘ। পরের প্রশ্ন, মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? আচ্ছা, এটা হলো নতুন টপিক, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে? আমরা যে আমাদের নিজেদের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো যদি আমরা কোনো একটা মেশিনের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে সেই মেশিনটা অবশ্যই আমাদের মতো করে কাজ করবে। এই কারণে আমরা এটাকে বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা। পরের প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? আচ্ছা, তো তোমরা হয়তো জানো যে আমাদের যে ফোন আছে, ফোন বলতে পারো, সিম বলতে পারো বা কম্পিউটার বলতে পারো, এগুলো অনেকগুলো জেনারেশন আছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কোন জেনারেশনের কম্পিউটারের মধ্যে আছে এটা অবশ্যই মনে রাখতে হবে। সেটা হলো পঞ্চম জেনারেশন বা ফিফথ জেনারেশন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় ইউজ করা হয়? যে অ্যান্সার গুলো আছে সেগুলো হলো বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, নানো টেকনোলজি। এগুলো না, অ্যান্সার হবে কোনটা? রোবোটিক্স। সরি, রোবোটিক্স এর মধ্যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাটা ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। পরের প্রশ্ন হলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সম্পর্ক পরিচয় করিয়ে দেন কে? আচ্ছা, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আগে কে দিয়েছে? আমাদের যেটা মনে রাখতে হবে সেটা দিয়েছিল জন ম্যাককার্থি। এটা কিন্তু মুখস্থ কথা, তোদেরকে মনে রাখতে হয় অবশ্যই। এগুলা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। নিচের কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, কম্পিউটারের বৈশিষ্ট্য কি করে? কম্পিউটার হলো তথ্য সেভ করে রাখতে পারে, ডেটা সেভ করে রাখতে পারে,
স্বয়ংক্রিয়তা অর্থাৎ আমরা যদি কম্পিউটারকে কোনো একটা কাজ দিয়ে দেই, সেই কাজটা সে বারবার করতে পারে। অর্থাৎ তার মধ্যে একটা স্বয়ংক্রিয়তা আছে। কিবোর্ড, হ্যাঁ, কিবোর্ড তো আমরা দেখছি, এটা অবশ্যই ইন্টেলিজেন্ট। তার নিজস্ব বুদ্ধি। তার কি নিজস্ব বুদ্ধি আছে? না। এই যে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এগুলা কি নিজের বুদ্ধিতে কাজ করতে পারে? অবশ্যই না। আমরা নিজেদের বুদ্ধি যেগুলা থাকে সেগুলো আমরা কম্পিউটারে ইনপুট দেই। ইনপুট দিয়ে আমাদের নিজেদের যে কাজগুলো করে নিতে হয় সেগুলা আমরা করিয়ে নিই। কিন্তু কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই। তাই এই অ্যান্সার গুলা হবে না ভাইয়া। অ্যান্সার হবে কোনটা? নিজস্ব বুদ্ধি। পরেরটা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ কোথায়? অর্থাৎ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আছে সেগুলো কোথায় ইউজ করি? এগুলো আমরা ইউজ করি এক্সপার্ট সিস্টেম, হ্যাঁ করি। স্মার্ট লজিক সিস্টেম এটাতেও করি। লার্নিং সিস্টেম এটাতেও করি। এগুলোতে করলে কি হয়? রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি মাত্রায় ইউজ হচ্ছে। সেটা লার্নিং এর ক্ষেত্রে হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে হতে পারে, সেটা অটোমেশনের ক্ষেত্রে হতে পারে। তো এই যে যেগুলো আছে এক্সপার্ট সিস্টেম, এটা আমরা অটোমেশনে ইউজ করতে পারি। স্মার্ট লজিক, অর্থাৎ স্মার্ট লজিক যেগুলো সিস্টেম আছে, তোমরা হয়তো লজিক সিস্টেম পড়বা পরবর্তীতে। লার্নিং সিস্টেম যেগুলা সেগুলোতে আমরা এআই ইউজ করতে পারি। অ্যান্সার হবে ঘ, সবগুলো। পরের প্রশ্ন, রোবোটিক্স কি? আচ্ছা, নতুন টপিক রোবোটিক্স, অনেক ফেভারিট একটা টপিক আমার। আচ্ছা, রোবোটিক্স কি? রোবটের বিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে বিশদ আলোচনা করা হয় সেই শাখাকে বলা হচ্ছে রোবোটিক্স। ঠিক আছে? এরপর নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে? আচ্ছা, রোবট শব্দের অর্থ প্রকাশ করে অর্থাৎ রোবট মানে কি? রোবট মানে কি চিন্তা শক্তি? অবশ্যই না। রোবট মানে কি কৃত্রিম? না। রোবট মানে হলো যান্ত্রিক, হ্যাঁ। রোবট মানে যান্ত্রিক বোঝায়। কারণ এখন পর্যন্ত পৃথিবীতে যত যত রকমের রোবট আমরা বানিয়েছি বা আবিষ্কার করেছি সবগুলোই যান্ত্রিক। কৃত্রিমও হয়, কিন্তু কৃত্রিমের চেয়ে মোর অ্যাকুরেট অ্যান্সার হলো যান্ত্রিক। পরেরটা, অ্যাসেম্বলি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? আচ্ছা, অ্যাসেম্বলি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? আচ্ছা, রোবোটিক্স এর মধ্যে আমরা ইউজ করি। তো রোবোটিক্স এর মধ্যে একটা রোবটের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে, পার্টস থাকে, সেগুলো সবাই তোমরা জানো। সেগুলোর মধ্যে আমরা অ্যাসেম্বলি ইউজ করি। এরপর, কোনটি রোবটের ব্যবহার? রোবটের ব্যবহার কোথায় উৎপন্ন হয়? চিকিৎসা, ব্যক্তির সমস্যা সমাধান, নতুন জাতের বীজ উৎপাদন, টেলিস্কোপ বানানো। না। এই যে তিনটা আছে, এই তিনটা আমরা ইউজ করি না। আমরা কোথায় ইউজ করি? চিকিৎসাতে ইউজ করি, অটোমেশনের ক্ষেত্রে। আচ্ছা, রোবোটিক্স এর সাধারণ বিষয়গুলো কোনটি? রোবোটিক্স এর যে সাধারণ বিষয়গুলো সেগুলো কি? সেগুলো কি মনোবিজ্ঞান? শুধুমাত্র মনোবিজ্ঞান? না। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং? না। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র? না। এই সবগুলোই অ্যান্সার হবে। কারণ আমার রোবোটিক্স এর মধ্যে এই যে সবগুলা অ্যান্সার আছে সবগুলোই আমরা ইনপুট হিসেবে দিতে পারি। ওকে? রোবট শব্দটি প্রথম কোন ভাষা থেকে এসেছে? আচ্ছা, এটাও মুখস্থ ভাষা, এটা হলো আমাদের স্লাভিক ভাষা। এটাও মনে রাখতে হবে। রোবট কোন ভাষা থেকে আসছে? স্লাভিক ভাষা থেকে আসছে। রূপকথার গল্পের চরিত্রের তৈরি রোবটের নাম কি? আচ্ছা, তোমরা সবাই তো ডোরেমন দেখছো তাই না? ডোরেমন যে অ্যাকচুয়ালি ডোরেমন ছিল সে কিন্তু একটা রোবট ছিল, জানো হয়তো তোমরা সবাই। এটা অ্যান্সার হবে ডোরেমন। কোন সায়েন্স ফিকশন লেখক সর্বপ্রথম রোবট শব্দটি ব্যবহার করেন? এটার অ্যান্সার কি হবে ভাইয়া? এটাও মুখস্থ, এটা হলো আইজ্যাক আসিমভ। মুখস্থ রাখতে হবে এসব, এগুলা ইম্পর্টেন্ট কবি। মানুষের দুর্গম কাজের প্রযুক্তি কোনটি? যেহেতু এটা পড়তেছে রোবোটিক্স, এটা অ্যান্সার রোবোটিক্স হবে। কারণ কি? আমার আমাদের যে মানুষের কঠিন কাজগুলো আছে ইন্ডাস্ট্রিতে, ভারী কাজগুলো করতে হয় বা ওয়েল্ডিং এর কাজ করতে হয়, জয়েন্টিং এর কাজ করতে হয়, সেগুলো আমরা বর্তমানে রোবট দিয়ে কাজ করতে পারতেছি। এর রোবট দিয়ে করলে হয় কি? একই কাজ বারবার করতে হয় ভাইয়া। একই কাজ যদি বারবার একটা মানুষকে করতে দেওয়া হয় সে কিন্তু খুব বিরক্তি বোধ করে। কিন্তু রোবটের সেই বিরক্তিবোধ আছে? না, অবশ্যই নাই। যেহেতু রোবটের কোনো ইমোশন নাই, বিরক্তিবোধও নাই, তাহলে দুর্গম কাজগুলো আমরা কোন দিয়ে করতে পারবো? রোবট দিয়ে করতে পারবো। মানে এখানে রোবোটিক্স অ্যান্সার হবে। আচ্ছা, পরের প্রশ্ন, রোবোটিক্স এর ক্ষেত্রে প্রয়োজন কোনটি? রোবোটিক্স এর জন্য আমাদের হার্ডওয়্যার প্রয়োজন, অবশ্যই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও প্রয়োজন আছে। নতুন গবেষণার পরিচালনা, এটারও দরকার আছে।
কারণ এখন আমরা যে রোবটের মধ্যে যে ইনপুট গুলা দিচ্ছি 10 বছর পরে কি সেম ইনপুট গুলা থাকবে? হয়তো আগের ইনপুট গুলো থাকবে, কিন্তু যুগের সাথে যে আমাদের আপডেট করার প্রয়োজন আছে, সে আপডেট করার জন্য নতুন ধরনের গবেষণা প্রয়োজন আছে, রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়। তো এটার অ্যান্সার হবে সবগুলোই, অর্থাৎ ঘ। রোবট আমরা কই ইউজ করি? বাসাবাড়ির গৃহস্থালির কাজে হ্যাঁ আমরা ইউজ করি, পরিশ্রমের কাজে ইউজ করি, ঝুঁকিপূর্ণ কাজে ইউজ করি। তো অ্যান্সার এটা কি হবে? ঘ, সবগুলো। নিচের কোনটি ক্রায়ো? আচ্ছা, নতুন চ্যাপ্টার এটা, সরি নতুন পার্ট, ক্রায়ো সার্জারি। নিচের কোনটি ক্রায়ো শব্দের অর্থ প্রকাশ করে? ক্রায়ো মানে কি? ক্রায়ো মানে হলো বরফের মতো ঠান্ডা। ঠিক আছে ভাইয়া? ক্রায়ো সার্জারিতে কি হয়? ক্রায়ো সার্জারিতে আমরা কোনো একটা এরিয়া খুবই ঠান্ডা পরিবেশে ইউজ করি, যাতে সেই সেলগুলো কোনো নিউরন পাস না করতে পারে। নিউরন কি? নিউরন হলো তোমার স্নায়ু তন্ত্রের একক, যেটা তোমরা বায়োলজিতে পড়ে থাকবা। তো কি হবে, আমরা যদি আমরা সেই এরিয়াটা অনেক বেশি ঠান্ডা করে দেই, তবে সেই নিউরন গুলা তোমার কোনো তথ্য আদান প্রদান করে না। তখন আমরা যদি সার্জারিটা চালাই বা ওই পরিবেশে সার্জারি কাজ করা হয়, সেক্ষেত্রে খুবই ব্যথা না থাকা অবস্থাতে আমরা সার্জারি গুলো সম্পন্ন করতে পারি। তো এটা অ্যান্সার হবে বরফের মতো ঠান্ডা। পরের প্রশ্ন, অত্যধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর উপর নিচে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়? আচ্ছা, যেহেতু বলছে যে অত্যধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু, সেক্ষেত্রে আমরা দিব হলো ক্রায়ো সার্জারি। পরের প্রশ্ন, ক্রায়ো সার্জারিতে টিউমার কোষগুলো ধ্বংস করার কাজ করে কোনটি? আচ্ছা ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার অ্যান্সার হবে আমাদের -41°C। প্রশ্ন কি বলছে? যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রায়ো সার্জারি করা হয়? সেটা হলো -41°C। পরের প্রশ্ন, ক্রায়ো সার্জারিতে প্রধান উপাদান কি? কি? নাইট্রোজেন। নাইট্রোজেন হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি? নাইট্রোজেন কেন ইউজ করা হয়? কারণ নাইট্রোজেনের হলো তোমার গলনাঙ্ক যেটা, সেটা খুবই কম। অর্থাৎ নাইট্রোজেন ইউজ করলে আমরা সেটায় খুবই ঠান্ডা একটা পরিবেশ ক্রিয়েট করতে পারি। পরের প্রশ্ন, কোনটি ক্রায়ো সার্জারির সাথে সম্পর্কিত? স্মার্ট লজিক না বিশেষ ধরনের গ্যাস? হ্যাঁ, এখানে বিশেষ ধরনের গ্যাস বলতে কোনটা ইউজ করতেছি আমরা? আমরা ইউজ করতেছি নাইট্রোজেন। পরের প্রশ্ন, নিচের কোন রোগের জন্য ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয়? আচ্ছা, ক্রায়ো সার্জারি ব্যবহার করা হচ্ছে আমাদের চর্মরোগের জন্য। এগুলা হবে না। আচ্ছা, পরের প্রশ্ন দেখি আমরা, টিউমারকে অত্যধিক ঠান্ডা তাপমাত্রায় ফেলে দেওয়া হয় কোন সার্জারির পদ্ধতির মাধ্যমে? আচ্ছা, একটু আগে আমরা কি দেখলাম? আচ্ছা, আরেকটা। আচ্ছা, ক্রায়োসার্জারিতে টিউমার কোষগুলো ধ্বংস করা হয় কাজকে -41°C। তো -41°C কিন্তু অনেক ঠান্ডা একটা পরিবেশ। আমাদের তোমার বরফ কখন গঠিত হয় 0°C তাপমাত্রায়, সেটা কিন্তু অনেক বেশি ঠান্ডা। তো জিরোর থেকেও আমাদেরকে আরো 41 ডিগ্রি নিচে নামতে হচ্ছে, এটা অনেক বেশি ঠান্ডা। আচ্ছা, এটা আমাদের পরিবেশ, তাহলে কোনটা হবে? এটা ক্রায়ো সার্জারি হবে ভাইয়া। পরের প্রশ্ন, আচ্ছা, এটা কি বলছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় কোনটি? আমরা কোথায় ক্রায়ো সার্জারি ইউজ করি? সেটা হবে অ্যান্সার লিভার ক্যান্সার। উপরের কোনো যে অপশনগুলো আছে, এগুলো আমরা কোথাও ইউজ করি না। আচ্ছা, পরের প্রশ্ন, ক্রায়োপ্রোব বলতে কি বোঝায়? আচ্ছা, ক্রায়োপ্রোব হলো একটা আমাদের প্রোব, যেটা বলছে প্রোব হলো একটা পেন্সিলের মতো, যে এই যে এরকম কিছু একটা পেন্সিলের মতো। এটা আমরা ক্রায়ো সার্জারিতে ইউজ করি। তাহলে এখানে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত পেন্সিলের মতো যন্ত্র, অ্যান্সার হবে ঘ। পরের প্রশ্ন ভাইয়া, ক্রায়ো সার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন? আচ্ছা, এমআরআই কেন ইউজ করা হয়? আমাদের যে আক্রান্ত কোষগুলো আছে, সে আক্রান্ত কোষগুলো কোথায় আছে অ্যাকচুয়ালি, আমাদের সেই আক্রান্ত কোষগুলোর অবস্থান ডিটেক্ট করার জন্য আমরা এমআরআই করে থাকি। তাহলে কোনটা অ্যান্সার হবে? আক্রান্ত কোষকে সঠিক অবস্থান নির্ণয়ের জন্য, অ্যান্সার হবে খ। পরের প্রশ্ন, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রটি উৎপাদন ও বিপণনের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? অবশ্যই এটা তথ্য প্রযুক্তি। আমরা আইসিটি যে টেকনোলজি আছে সেটা ইউজ করে আমাদের ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রটি উৎপাদন করে থাকি। আচ্ছা, ক্রায়োসার্জারিতে নাইট্রোজেনের কোন অবস্থায় প্রয়োগ করা হয়? আচ্ছা, নাইট্রোজেন আমরা তরলটা ইউজ করি। কারণ কি? তরলটাই আমাদের -41°C তাপমাত্রায় থাকে।
পরের প্রশ্ন, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা? তরল নাইট্রোজেন। আমরা একটু আগেই সেটা প্রশ্নটা দেখলাম। তরল নাইট্রোজেন আমরা ইউজ করে থাকি। আচ্ছা, ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়, নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। হ্যাঁ, এই সবগুলো সঠিক। এটা কেন সঠিক বলা হলো? টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়। আচ্ছা, আমরা যদি সেই টিস্যু যে টিউমার যে টিস্যু যেটা আছে সেটা প্রথমে আমরা ডিটেক্ট করলাম কোথায় আছে। এরপর আমরা সেই টিস্যুতে কি করব? আমরা নাইট্রোজেন বা আরো যে এজেন্টগুলো আছে সেই এজেন্টগুলো ইউজ করে সেই টিস্যুর তাপমাত্রা কমায় দিব। কমালে কি হবে? নিউরনগুলো কাজ করবে না। অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে ঘ। পরেরটা, ক্রায়োসার্জারি রেডিওথেরাপির তুলনায় ভালো। আচ্ছা, রেডিওথেরাপি আমরা কি ইউজ করি? রেডিওথেরাপি দিয়ে আমরা টিউমার কোষ নষ্ট করি বা মেরে ফেলি। কিন্তু রেডিওথেরাপি ইউজ করলে সমস্যা কি? অনেকের এটা সাইড এফেক্ট হতে পারে বা রেডিয়েশনের কারণে তার মধ্যে অন্য কোনো একটা রোগ দেখা দিতে পারে বা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এই কারণে আমরা রেডিওথেরাপি একটা রিস্কি একটা পদ্ধতি। এটার ক্ষেত্রে ক্রায়োসার্জারি কেন ভালো? এতে পার্শ্ব প্রতিক্রিয়া কম বা সাইড ইফেক্ট নাই বললেই চলে। এরপরে রোগীর যন্ত্রণা কম। হ্যাঁ, আমরা ওই যে বলছিলাম যে তোমাদের সেলগুলো আছে, আক্রান্ত সেলগুলো আছে, সেই সেলগুলো আমরা নিউরনগুলো নষ্ট করে দেই বা নিউরনের কার্যক্ষমতা অফ করে দেই শীতল পরিবেশ তৈরি করে। তো অফ করে দেওয়ার কারণ হচ্ছে যেন যন্ত্রণাটা কম হয়। এটা বেশি নিরাপদ। হ্যাঁ, এটা অবশ্যই নিরাপদ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে ঘ। পরের প্রশ্ন, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রটি কি? আমরা কি করি? ক্রায়োপ্রোব ইউজ করি, স্প্রে ডিভাইস ইউজ করি যেটাতে আমরা তরল নাইট্রোজেন স্প্রে করে থাকি, অ্যাকচুয়েটর ইউজ করি না। অ্যাকচুয়েটর কার মধ্যে থাকে বলো তো ভাইয়া? অ্যাকচুয়েটর থাকে হলো আমাদের রোবটের মধ্যে। আমাদের রোবটের যে হাত পা এভাবে নড়াচড়া করানো হয়, সেই নড়াচড়া করানোর জন্য যে মোটর ইউজ করা হচ্ছে, সেই মোটরকে বলা হয় অ্যাকচুয়েটর। তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে ক। পরের প্রশ্ন, কিউরিওসিটি নামক মহাকাশ যান কোন গ্রহে পাঠানো হয়েছে? এটা আমাদের মনে রাখতে হবে যে কিউরিওসিটি যে মহাকাশ যানটা আছে সেটা আমরা রেখেছি হলো মঙ্গল গ্রহে। ঠিক আছে ভাইয়া? পরেরটা, কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? আচ্ছা, স্পেস স্টেশন মানে তোমরা জানো হয়তো যে আইএসএস যেটা নাম শুনেছ। আইএসএস হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন গুলো আছে, এগুলো কই থাকে? এগুলো থাকে হলো পৃথিবীর কক্ষপথে। পৃথিবীর কক্ষপথে থাকে। আচ্ছা, পরেরটা, চন্দ্র অভ্যন্তরকারী প্রথম মানববাহী মহাকাশের নাম কি? এটা হবে তোমার অ্যাপোলো 11। মনে রাখতে হবে ভাইয়া। পরের প্রশ্ন, মহাকাশযানগুলো বর্তমানে ব্যবহার হয় যে কাজে? আচ্ছা, মহাকাশযানগুলো বর্তমানে কোন কাজে ইউজ করি আমরা? এটা হলো স্পেস স্টেশনে মালামাল পৌঁছানোর কাজে। হ্যাঁ, আমরা পৃথিবী থেকে আমাদের স্পেস স্টেশনে যে মালামালগুলো দরকার আছে সেগুলো নিয়ে যাই। এরপরে হলো কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজে। আমাদের নতুন যে কৃত্রিম উপগ্রহগুলো আছে সেগুলা স্থাপনের কাজে আমরা এই মহাকাশযানগুলো ইউজ করে থাকি। মঙ্গল গ্রহ অভিযান, হ্যাঁ, এটাও সঠিক। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে ভাইয়া? অ্যান্সার হচ্ছে ঘ। পরের প্রশ্ন, মহাকাশে পৃথিবীর কক্ষপথে স্থাপিত স্পেস স্টেশনগুলোর কার্যক্রম পরিচালিত হয় কি দিয়ে? আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট দ্বারা। হ্যাঁ, এটা সঠিক। মানব অভিযাত্রীদের কাজে লাগিয়ে। হ্যাঁ, আমরা অনেক সময় আমরা বিভিন্ন স্পেস ক্রাফট যেগুলো আছে সেগুলোতে আমরা মানুষ পাঠাই। এরপরে টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে। হ্যাঁ, আমরা টেলিযোগাযোগ কিভাবে ইউজ করি? আমরা পৃথিবী থেকে আমাদের কক্ষপথে যে স্পেস ক্রাফট গুলো আছে, স্টেশন গুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে থাকি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে ভাই? অ্যান্সার হচ্ছে ঘ। পরের প্রশ্ন, মানুষের ইউনিক আইডেন্টিটি হিসেবে এখানে আইডেন্টিটি হবে ভাইয়া আইডেন্টিটি। মানুষের ইউনিক আইডেন্টিটি হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি হলো কোনটি? আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং না। জেনেটিক ইঞ্জিনিয়ারিংতে আমরা কি করি? আমরা হলো নতুন ধরনের জাত, নতুন ধরনের জিন উদ্ভাবন করি। বায়োমেট্রিক্স, হ্যাঁ, তোমরা হয়তো যারা সিম কিনেছো বা ফোনের যে
ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করো, সেটা হলো আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতিতে কাজ করে। পরের প্রশ্ন, কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়? আচ্ছা, বায়োমেট্রিক্সে কোনটি ইউজ করা হয় আমাদের? ডিজিটাল মিটার না, তাপমাত্রা মিটার, থার্মোমিটার ইউজ করি না আমরা, অ্যানিমিটার এটাও ইউজ করি না, আমরা ইউজ করি কি? সেন্সর। আমরা সেন্সর দিয়ে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টের যে দাগগুলো আছে সেগুলো শনাক্ত করতে পারি, আমাদের চোখের রেটিনায় আমরা স্ক্যান করতে পারি, আমাদের ভয়েস রিকগনিশন করতে পারি, সেটা সেন্সর দিয়ে কাজ করা হয়। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রাসায়নিক ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কি বলা হয়? আচ্ছা, তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা এখানে আইসিটি ইউজ করতেছি। জৈব রাসায়নিক ব্যবহার যখন বলবে তখন এটা হবে আমাদের বায়ো ইনফরমেটিক্স। কারণ কি? এই যে ইনফরমেটিক্সটা আছে, ইনফরমেটিক্স মানে বোঝাচ্ছে হলো আমাদের ইনফরমেশন যে টেকনোলজিটা আছে সেটাই বোঝাচ্ছে। আর আরেকটা কি বলছে? জৈব রাসায়নিক। জৈব রাসায়নিকের ইংরেজি হলো বায়ো। তো দুইটার কানেকশনের মাধ্যমে আমরা বায়ো ইনফরমেটিক্স শব্দটা ইউজ করতে পারি। পরের প্রশ্ন, মোবাইল সিম কার্ড কোন প্রযুক্তি প্রয়োগে সাহায্য করে? আচ্ছা, কোন প্রযুক্তি প্রয়োগে সাহায্য করে? তোমরা যারা মোবাইল সিম কার্ড কিনছো, তোমরা জানো যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তো সেই ফিঙ্গারপ্রিন্টটা কার মধ্যে পড়ে ভাইয়া? বায়োমেট্রিক্স এর মধ্যে পড়ে। তো অ্যান্সার হবে আমাদের বায়োমেট্রিক্স। পরের প্রশ্ন, কম্পিউটারের ভেতরে জৈব তথ্য নির্ণয় সংরক্ষণ করতে কি বোঝায়? আচ্ছা, জৈব তথ্য, জৈব তথ্য, তথ্যের ইংরেজি কি ভাইয়া? ডাটা। জৈবের ইংরেজি কি? বায়ো। তো এই যে কম্পিউটারের ভিতরে আমরা যে ডাটা সংরক্ষণ করতে সেটা হলো আমাদের বায়োডাটা। ঠিক আছে ভাইয়া? পরের প্রশ্ন, কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতি সমৃদ্ধ সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়? আচ্ছা, এখানে কিছু প্রোগ্রামিং ভাষা ইউজ করা হয়েছে, সেটা হলো এসকিউএল, লিস্প, ক্লিপস আর হলো প্রোলগ। কোনটা ইউজ করি আমরা? আমরা ইউজ করি হলো এসকিউএল, বা এসকিউএল এর পূর্ণ যদি আমরা দেখি, এসকিউএল হচ্ছে স্ট্রাকচারাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এসকিউএল ভাইয়া কোনটা হচ্ছে ভাইয়া? এসকিউএল হচ্ছে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে ভাইয়া? তারপর কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? বায়ো ইনফরমেটিক্স কোনটা? স্বল্প ডেটা সংরক্ষণ? না, এটা হবে না। জৈবিক ডেটার সমাহার? হ্যাঁ, এটা হবে। জৈবিক ডেটার সমাহার কেন বলতেছি? আমাদের বায়ো ইনফরমেটিক্স মানে কি বোঝাচ্ছে? আমাদের জৈবিক সম্পর্কে বা জীব রসায়ন সম্পর্কে যে ইনফোগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের জৈবিক ডেটার সমাহার। তারপর কি হবে আমাদের? কোনটি বায়ো ইনফরমেটিক্স এর মূল উদ্দেশ্য? উদ্দেশ্য কি? বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে কি বোঝায় অ্যাকচুয়ালি? আমরা কোনো একটা জীব যদি আমরা ধরে নেই, সেই জীবের মধ্যে আমাদের যত রকমের ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা সেভ করে রাখবো, যেন পরবর্তীতে নতুন কোনো একটা গবেষণার ক্ষেত্রে আমরা সেই ডাটাগুলা ইউজ করতে পারি। তো অপশনগুলো আমরা দেখি, জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা, এটা হতে পারে। কম্পিউটার বিজ্ঞানের তথ্যসমূহ বিশ্লেষণ করা, না। জীববিজ্ঞানের তথ্যসমূহ সংরক্ষণ করা, হ্যাঁ, এটা সঠিক। আমরা জীববিজ্ঞানের যে ইনফোগুলো আছে সেগুলা সেভ করে রেখে সেগুলা পরবর্তীতে আমরা ইউজ করব, পরবর্তী কোনো নতুন রিসার্চের ক্ষেত্রে বা নতুন গবেষণার ক্ষেত্রে ইউজ করতে পারবো। পরের প্রশ্ন ভাইয়া, জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? আচ্ছা, জিন ফাইন্ডিং গবেষণার ক্ষেত্রে কি ব্যবহৃত হয় আমরা? সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ কি? এখানে জিন ফাইন্ডিং বলছে ভাইয়া, যখন জিন ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই দেখতে হবে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়তে পারে। জিন ফাইন্ডিং করে আমরা কি করি? ধরো আমার মধ্যে যে ডিএনএটা আছে বা যে জিনটা আছে সেটা আমরা কালেক্ট করে রাখি এবং এবং দেখতে পারি যে এই জিনটা অন্য কারোর সাথে মিলবে কিনা। আসলে কি মিলবে? না, মিলবে না। তো এই যে আমরা জিন নিয়ে নানা ধরনের রিসার্চ করি, গবেষণা করি, এটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারি। পরের প্রশ্ন, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে? আচ্ছা, বিভিন্ন ধরনের রোগবালাই আমরা দেখতে পারি, বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো আছে, কিছুদিন আগে আমরা দেখছি যে করোনা ভাইরাস আসছে বা নানা ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগজন হয়, সেই রোগবালাইগুলো কিভাবে কাজ করে, সেই রোগবালাইগুলো কিভাবে শরীরের মধ্যে ঢোকে, কিভাবে বংশবিস্তার করে এবং সেগুলো আমরা কিভাবে আহ নিষ আহ সেগুলো থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, নতুন ওষুধ কিভাবে আইডিয়া করতে হবে, নতুন ওষুধ কিভাবে বানাতে হবে, সেগুলো আমরা এই আবিষ্কারের যে প্রযুক্তিটা আছে সেটা কোন প্রযুক্তি হবে? সেটা হলো
জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা জিন গবেষণার মাধ্যমে এই কাজগুলো করতে পারি। তারপর মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো, মানুষের শারীরিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য কি, সেটা হলো আমাদের চোখের মনি, আঙুলের ছাপ, ডিএনএ। এগুলো কিন্তু আমাদের খুবই একটা পার্সোনাল জিনিস। মানে কি, এই যে ছাপগুলো আছে, চোখের মনি, তারপর আঙুলের ছাপ, ডিএনএ, এগুলো কিন্তু অন্য কারোর সাথে ম্যাচ করবে না ভাইয়া। এগুলা একান্তই আমার যে ব্যক্তিগত নিদর্শন আছে সেগুলোর সাথে কাজ করে। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সবগুলোই হবে। পরেরটা, বায়ো ইনফরমেটিক্স সিস্টেমে শনাক্তকরণের বিভিন্ন বায়োলজিক্যাল ডেটা সমূহ কোনটি? আচ্ছা, বিভিন্ন বায়োলজিক্যাল ডেটা, এটা হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি কোনগুলো ভাইয়া? এই যে আমার যে হাতটা আছে, এই হাতের কতটুকু দূরত্বে আঙুলগুলো আছে, এবং এই যে মাঝের যে দাগগুলো, সেই দাগগুলো কত দূরে আছে, বা ফিঙ্গার টিপস যেগুলা, সেগুলার একটা 3D ইমেজ। এরপর হলো আইরিস। আচ্ছা, এই যে আমাদের চোখের রেটিনা, আইরিস, সেগুলা শুধুমাত্র একটা আমার সাথে ম্যাচ করবে, আর কারোর সাথে এগুলো ম্যাচ করবে না। এরপর ফিঙ্গারপ্রিন্ট, এবং জানো আমাদের সব 5টা আঙুলেরই, মানে যে 10টা আঙুলগুলো আছে সবগুলো ফিঙ্গারপ্রিন্ট হলো আলাদা। এগুলা অ্যান্সার হবে সবগুলো। পরের প্রশ্ন, আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কি? আচরণগত কোনগুলা? আমাদের যে ফেস রিকগনিশন আছে, এটা কিন্তু আচরণের মধ্যে পড়ে না ভাইয়া। আমাদের যেমন এই যে ধরো এই একটা ফেস, এই ফেসটা একান্তই আমার, এটা কিন্তু আচরণের মধ্যে পড়ে না। এটা আমাদের পড়বে অন্য একটা ইয়ার মধ্যে। যেমন দেখি যদি, এই যে এটার মধ্যে পড়বে, বায়োমেট্রিক সিস্টেমের মধ্যে পড়বে। তাহলে আচরণগতর মধ্যে কি পড়বে? এটা পড়বে হলো ভয়েস রিকগনিশন, আমি কিভাবে কথা বলি, আমাদের গলার স্বর একরকম। টাইপিং কি স্ট্রোক, আমি টাইপ করার সময় কত জোরে চাপ দিচ্ছি, কত ডিলেতে চাপ দিচ্ছি, এটা অ্যান্সার করবে। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের গ। পরের প্রশ্ন, বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে কোথায়? আচ্ছা, এনআইডিতে আমরা ইউজ করি, পাসপোর্টে ইউজ করি, কিন্তু জন্ম নিবন্ধনে আমরা ইউজ করি না। কেন ইউজ করি না? কারণ একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন তো তার বায়োমেট্রিক্স পদ্ধতির কোনো কিছু করতে পারবো না আমরা, কারণ তখন আমাদের হাতের যে আঙুলটা, আমাদের আঙুল তখন পরিণত থাকে না। এই কারণে এটার অ্যান্সার হবে 1 এবং 2, অর্থাৎ ক। পরের প্রশ্ন ভাইয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি করি আমরা? জীবের নতুন জিন আবিষ্কার করা যায়? হ্যাঁ, আমরা নতুন জিন আবিষ্কার করি। প্রতিকূল পরিবেশে ফসল তৈরি করা যায়? হ্যাঁ, এটাও আমরা করি। খুব সহজে বহু গুণ বেশি ফলন পাওয়া যায়? হ্যাঁ, এটাও সঠিক। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে ভাইয়া? অ্যান্সার হচ্ছে ঘ। পরের প্রশ্ন, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি করা হয়? আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইমের কথা তোমরা হয়তো জানো, এটা বায়োলজিতে পড়ার কথা, যারা সায়েন্সের আছো আর কি। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা ডিএনএ কাটি, সরি, এক জীবের কোষ থেকে ডিএনএ নিয়ে অন্য জীবে স্থানান্তর করা যায়। হ্যাঁ, আমরা যেহেতু রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটছি, তো একটা সেলের ডিএনএ যেটা আছে, সেই সেল থেকে আমরা ডিএনএ কেটে অন্য একটা সেলে সেটা স্থানান্তরিত করতে পারি, এবং এক জীবের ডিএনএ অংশ অন্য জীবের ডিএনএ অংশের সাথে জোড়া লাগানো যায় না ভাইয়া। রেস্ট্রিকশন এনজাইমের কাজ হলো আমি কাটবো, যে ডিএনএটা আছে আমি সেটা কাটবো, এটা জোড়া লাগানোর কাজ করে না। তো এটার অ্যান্সার এটা হবে না। অ্যান্সার কোনটা হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক। পরের প্রশ্ন, যে কোষে অবস্থান করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এক জীবের কোষ থেকে অন্য জীবের কোষে স্থানান্তর করা হয়, তাকে কি বলা হয়? আচ্ছা, স্থানান্তর যে কথাটা বলছে, স্থানান্তর কথাটা অবশ্যই রিকম্বিনেন্ট করবে, অর্থাৎ রিকম্বিনেন্ট কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন তোমাকে দেখতে হবে যে আমি আরএনএ তো চেঞ্জ করি না, আমি চেঞ্জ করি কোনটা ভাইয়া? আমি ডিএনএটা চেঞ্জ করি। তাহলে এটার অ্যান্সার কি হবে? রিকম্বিনেন্ট ডিএনএ। সেটা কই আছে ভাইয়া? এই যে এখানে আছে রিকম্বিনেন্ট ডিএনএ। অ্যান্সার কোনটা হচ্ছে? ঘ। পরের প্রশ্ন, সাধারণ ডিএনএ অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে আমরা কি বলি? সেটা আমরা জানি যে সবাই, এটা প্লাজমিড হবে অ্যান্সার। এটা হয়তো তোমরা সায়েন্সের যারা আছো তারা পারবা, অন্যটা নাও পারতে পারো। মনে রাখতে হবে যে আমাদের যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার মধ্যে একটা নরমাল যে আমাদের সাধারণ ডিএনএ থাকে, সেটা তো থাকেই, সাথে একটা পেঁচানো বৃত্তাকার থাকে, সেটাকে বলা হচ্ছে আমাদের প্লাজমিড। পরের প্রশ্ন, সেটা হলো উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার হয়? আচ্ছা,
এটা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করি কারণ আমরা দেখতে পাই যে বর্তমানে আমরা আমাদের যদি কোনো একটা আম গাছ ধরে নেই, সেই আম গাছটা আমাদের ইচ্ছা অনুযায়ী ফল দিচ্ছে না। তখন আমরা কি করি? সেই আম গাছটা নতুন কোনো একটা উচ্চ ফলনশীল আম গাছের ডিএনএর সাথে ব্রিড করাই। করালে আমাদের কি হবে? উচ্চ ফলনশীল যে আম গাছটা আছে সেটার মতো ফল দিবে। অ্যান্সার হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরেরটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? তো করতে পারি আমরা সফটওয়্যার, না এটা হবে না। খেলাধুলা হবে না। নিরাপত্তা হবে না, এটা হবে কি? চিকিৎসা। কারণ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি। আচ্ছা, নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা মনে রাখতে হবে এখন। সবগুলো পড়ার পর এটা মনে রাখার কথা। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে আমাদের জ্যাক উইলিয়ামসন। মনে রাখতে হবে ভাইয়া। এরপর ১ ন্যানোমিটার সমান কত মিটার? এটা তো ভাইয়া মুখস্থ সবার জানার কথা। ১ ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আমাদের কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হচ্ছে? আচ্ছা, ন্যানো প্রযুক্তির জনক কাকে বলা হচ্ছে সেটা হলো আমাদের রিচার্ড ফাইনম্যান। এই যে বিজ্ঞানীগুলোর নামগুলো আসতেছে ভাই, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলা ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসতে পারে। তারপরের প্রশ্ন হলো ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? আচ্ছা, ন্যানো অবজেক্ট যেগুলা সেগুলো বলা হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে। ন্যানো মানে কি বলেছে? একদমই ছোট, আমরা যে অণু-পরমাণু লেভেলের কম্পোনেন্ট গুলো আছে সেগুলো অণু-পরমাণু লেভেলে গিয়ে তৈরি করতে পারি এবং এটা মলিকুলার কম্পোনেন্ট থেকে আসে। পরের প্রশ্ন হলো খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি কি? আচ্ছা, তোমরা সবাই জানো যে আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্য থাকে এবং সেই খাদ্যদ্রব্যের ভেতরের একটা প্রলেপ দেওয়া থাকে। সেগুলো আসে আমাদের ন্যানো টেকনোলজি থেকে। এটা অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজির ব্যবহারিক ক্ষেত্র কোনটি? ন্যানো টেকনোলজি কোথায় ইউজ করি আমরা? রসায়নে ইউজ করি, হ্যাঁ। ফিজিক্সে ইউজ করি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করি। এটা অনেক হিউজলি এখন অনেক বড় ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তো এটা সব ক্ষেত্রে ইউজ করা হয়। পরের প্রশ্ন, ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কি বলা হয়? আচ্ছা, নতুন পাঠ হলো আমাদের কম্পিউটার অপরাধ বা সাইবার ক্রাইম আমরা বলতে পারি। প্রশ্ন হলো ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কি বলা হয়? এটাকে আমরা বলতে পারি হলো হ্যাকিং। কারণ আমার কাছে অন্য একটা কম্পিউটারের অ্যাক্সেস নাই। কিন্তু আমরা অবৈধ উপায়ে সেটার অ্যাক্সেস নিয়ে নিলাম। এটাকে বলা হচ্ছে হ্যাকিং। পরের প্রশ্ন হলো হ্যাকার বলা হয় কাদেরকে? আচ্ছা, যারা সংবাদপত্র বাজারজাত করে? না, অবশ্যই না। যারা পথ বাজারজাত করে? এটাও হবে না। যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে? হ্যাঁ। এটা আমরা গত প্রশ্নে দেখেছিলাম যে গত প্রশ্ন কি বলেছিল একবার রিপিট করি। ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করা। তো এটা কি বলছি আমরা? হ্যাকিং। তো এটার অ্যান্সার হবে গ। পরের প্রশ্ন হলো কম্পিউটার ইথিক্স বা নির্দেশনা কতটি? তো এটা একটা গ্লোবাল নির্দেশনা। এটা কয়টি মনে রাখতে হবে? এটা হলো আমাদের ১০টি। সবাই জানো এটা। পরের প্রশ্ন, প্লেজিয়ারিজম কোন পদের সাথে জড়িত? আচ্ছা, প্লেজিয়ারিজম মানে কি? প্লেজিয়ারিজম হলো আমি কাউকে না বলে বা কোনো একটা লেখককে না বলে তার লেখা চুরি করলাম বা তার তোলা ছবিটা আমি তার ক্রেডিট না দিয়ে ইউজ করলাম। এ ধরনের অপরাধকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম। তাহলে প্লেজিয়ারিজম কোনটা হবে? অন্যের লেখা চুরি করা। পরের প্রশ্ন ভাইয়া, অনুমতি ছাড়া কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহারের অপরাধকে কি বলা হয়? আচ্ছা, এটাও কি? হ্যাকিং। অবশ্যই হ্যাকিং। পরের প্রশ্ন, নেটিজেন অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে নেওয়াকে কি বলা হয়? নেটিজেন কি ভাইয়া? যারাই নেট ইউজ করে অর্থাৎ ইন্টারনেট ইউজ করি আমরা, তাদেরকে নেটিজেন বলা হচ্ছে। এখানে আমিও নেটিজেন, তুমিও নেটিজেন, কারণ তুমি নেটওয়ার্ক ইউজ করতেছো। তো অন্যের তথ্যকে নিজের নিজের নামে চালিয়ে দেওয়ার যে অপরাধ সেটাকে বলা হচ্ছে আমাদের প্লেজিয়ারিজম। পরের প্রশ্ন কি? ফেসবুক পোস্ট থেকে ছবি নিয়ে নিজের নামে ম্যাগাজিন ছাপিয়ে দিল রাখার কাজটি কোন ধরনের? আচ্ছা, আমি ফেসবুক থেকে ছবি নিলাম এবং সেটা যে আরেকজন তুলেছে সেটার কোনো ক্রেডিট দিলাম না। এটা কোন অপরাধ পড়বে ভাইয়া? এটা পড়বে আমাদের হলো প্লেজিয়ারিজম।
পরের প্রশ্ন কি, একটা উদ্দীপক দেওয়া আছে, যে শিক্ষার্থী কলেজে পড়াশোনা করে তথ্যের উপর ভিত্তি করে পড়াশোনার প্রয়োজন কম্পিউটার এবং ইন্টারনেট সহায়তায় প্রজেক্ট তৈরি করে। কিছুদিন পর পরীক্ষার সময় একজন তার বন্ধুর কম্পিউটার থেকে ফাইলটি কপি করে নেয়। এই যে ভাইয়া ফাইলটি কপি করে নেয়, সে কিন্তু তার কোনো ক্রেডিট দেয় নাই। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা প্লেজারিজম দেখতে পাচ্ছি। অপরজন ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলো কৃতজ্ঞতা স্বীকার ছাড়াই নিজ নামে প্রকাশ করে। আচ্ছা, প্রথম যে বলছে উদ্দীপকের ক শিক্ষার্থী কর্মকাণ্ড, এই যে কাজটা করছে, এখানে কি হয়েছে? এখানে কিন্তু ভাইয়া প্লেজিয়ারিজম হয়েছে। তাহলে এই যে প্লেজিয়ারিজম হইলো। পরেরটা কি হয়েছে? কি বলছে? উদ্দীপকের আলোকে খ শিক্ষার্থী কর্মকাণ্ড। খ শিক্ষার্থী ভাইয়া কি করছে? খ শিক্ষার্থী করছে কি, আমার যে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলো কৃতজ্ঞতা ছাড়াই অর্থাৎ ক্রেডিট ছাড়াই, এই ক্রেডিট ছাড়াই সে নিজের নামে সেই তথ্যগুলো প্রকাশ করে দিয়েছে। তো এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো সে কপিরাইট আইন লঙ্ঘন করেছে, অবশ্যই ডাউনলোড না। এক্ষেত্রে সে ডাউনলোডের কাজটা করে নাই। পরের কাজে আসছে সেটা হলো কম্পিউটার অপরাধ, হ্যাঁ এটাও করেছে। তাহলে আমাদের অ্যান্সার কোনগুলো হচ্ছে ভাইয়া? অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 3 অর্থাৎ খ নম্বরটা। পরের প্রশ্ন হলো আমাদের, গোপন এক দুষ্কৃতিকারী মিরপুর NH আলিম মাদ্রাসা এর ওয়েবসাইট থেকে ক্লাস নোট ডাউনলোড করতে চেয়েছিল। অর্থাৎ সে প্লেজিয়ারিজম করতে চেয়েছিল, কিন্তু ওয়েবসাইট সে তথ্যগুলো দেখতে পারলেও তা ডাউনলোড করতে ব্যর্থ হলো। অর্থাৎ সে কি করতে চাইছে ভাইয়া? দুষ্কৃতিকারী কর্মকাণ্ডটি হচ্ছে প্লেজিয়ারিজম। সে প্লেজিয়ারিজম করেছে এবং পরবর্তী যে প্রশ্ন হচ্ছে সেটা হলো দুষ্কৃতিকারী ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার কারণ কি ছিল ভাইয়া? আমাদের ইন্টারনেটে কিন্তু অনেক রকম তথ্য থাকে এবং সেই তথ্যগুলো আমরা দেখতে পারি কিন্তু ডাউনলোড করতে পারি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে তথ্যগুলো থাকে সেগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকে। কারণ এনক্রিপশন বা এনক্রিপ্টেড ডাটা কি? এটা হলো একটা তথ্য সেভ করে রাখার বা অন্য কারো থেকে এরকম হ্যাকের থেকে বাঁচিয়ে রাখার একটা পদ্ধতি, যেখানে আমরা তথ্যটাকে একটা নির্দিষ্ট ফেজে নির্দিষ্ট লক করে রাখতে পারি। তো এটা হচ্ছে এনক্রিপ্টেড। আচ্ছা, আচ্ছা, আমাদের আজকের এমসিকিউ শেষ। আমরা ফার্স্ট চ্যাপ্টারটা এই পর্যন্ত দেখতে শেষ করব। ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত আমাদের ক্লাসটি দেখছো। তোমরা পরবর্তীতে এটার পরের চ্যাপ্টার যেগুলো আছে সেগুলা ধারাবাহিকভাবে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।